আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্লাস কার্যক্রমে মনোনিবেশ করি। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা রক্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রক্ত সঞ্চালনের কৌশল, আমাদের শরীরে যে রক্ত সঞ্চালিত হয় এটি যে পদ্ধতিতে সঞ্চালিত হয় তা নিয়ে আলোচনা করব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটি একটি হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড আমাদের রক্ত সঞ্চালনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন লোক, যে আমাদের শরীরের ভিতরে কত রকমের, দেখো যে আমরা যে রগ বলি যেটাকে, বা আমরা যে নালিকা বলি, সেগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেক জানা অজানা। এই নালিকাগুলো মাধ্যমে সমস্ত শরীরে রক্ত প্রবাহিত হয়। আমরা এই পাঠ শেষে হৃৎপিণ্ড কি তা বলতে পারবো, হৃৎপিণ্ডের ক্রিয়া বর্ণনা করতে পারবো, রক্তনালী সম্পর্কে বলতে পারবো, ধমনী ও শিরার মধ্যে পার্থক্য করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা হৃৎপিণ্ডটি দেখি। দেখো যে একটি হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে। এখানে যে হৃৎপিণ্ড, মাঝ বরাবর একটা রেখা দেখছো, এখানে এই অংশটির নাম হচ্ছে ডান অলিন্দ। প্রিয় শিক্ষার্থী, এই যে অংশটি, এইটুকু মিলে হচ্ছে ডান নিলয়। উপরের এই যে আমরা যে ফুসফুসীয় ধমনী, তার পিছন থেকে শুরু করে এই বরাবরে যে অংশটি রয়েছে তার নাম হচ্ছে বাম অলিন্দ। বাম অলিন্দের নিচের এই অংশটুকু হচ্ছে বাম নিলয়। এটি হচ্ছে মহাধমনী, এটি ঊর্ধ্ব মহাশিরা, এটি ফুসফুসীয় ধমনী, এটি নিম্ন মহাশিরা। মূলত এই আমরা সহজ ভাষায় বলতে গেলে একটা হৃৎপিণ্ড এই অংশগুলো নিয়েই গঠিত। এখানে অলিন্দ এবং নিলয়ের মাঝে একটি কপাটিকা থাকে। এখানে একটি কপাটিকা থাকে। শরীর থেকে সমস্ত বিশুদ্ধ দূষিত রক্ত, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে এসে প্রথমে প্রবেশ করে ডান অলিন্দে। ডান অলিন্দ যখন সংকুচিত হয়, তখন এখানে সংকোচনের ফলে এখানকার যে কপাটিকা আছে সেই কপাটিকাটা খুলে গেলে এখান থেকে রক্তটা প্রবেশ করে ডান নিলয়ে। ডান নিলয় যখন সংকুচিত হয়, একটা প্রেসার পড়ে, তখন এখান থেকে ফুসফুসীয় ধমনী পথে এটি চলে যায়, এটি ঊর্ধ্ব মহাশিরা দিয়ে চলে যাবে কোথায়? ফুসফুসে। ফুসফুস থেকে এটি গিয়ে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ত্যাগ করবে এবং অক্সিজেন গ্রহণ করবে, করে আবার বিশুদ্ধ রক্ত আকারে এটি প্রবেশ করবে এসে বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে কোথায় আসবে? বাম নিলয়। তারপরে বাম নিলয়টা যখন সংকুচিত হবে, তখন এটি আবার সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। আমরা এটি ভিডিওর মাধ্যমে দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, হৃৎপিণ্ড কি? তাহলে হৃৎপিণ্ড বক্ষগহ্বরের বাম দিকে 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মোচাকৃতির অঙ্গ। হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত। হৃৎপেশি এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি, যা কারণ নিয়ন্ত্রণ ছাড়া নিজে নিজেই সংকোচন প্রসারণে সক্ষম। প্রতি মিনিটে গড়ে 72 বার হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়। ইহা একটি পাম্প যন্ত্রের মতো কাজ করে। সেক্ষেত্রে একটি হৃৎপিণ্ড কিন্তু সবসময় সংকুচিত এবং প্রসারিত হয়। আমাদের হাতে এখানে যদি আমরা ধরি, আমরা বাম হাতে সাধারণত দেখি, আমরা ডাক্তারের কাছে গেলে এখানে পালস চেক করে। তো মূলত আমরা যদি এখানে কি দেখে যে আমরা এই যে 72 বার প্রতি সেকেন্ডে 72 বার সংকুচিত প্রসারিত হয়, এই এখানে 72 বার কি হবে? যতবার সংকোচন প্রসারণ ঘটবে এখানে ততবার বিট দিবে।
তো এখানে আমরা এই বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ভিডিওটি দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো যে একটি হৃৎপিণ্ড কিভাবে সংকুচিত এবং প্রসারিত হয়। দেখো, দেখো যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করলো, এখানে দেখো সমস্ত শরীরে আমাদের নার্ভগুলো, আমাদের নালিকাগুলো সমস্ত শরীরে ছড়িয়ে রয়েছে এবং কোনো এক জায়গায় গিয়ে এই নালিকাগুলো বিভাজিত হয়ে এরকম অনেক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করছি। এখানে দেখো অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করছে? রাইট আর্ট্রিয়াম, ডান অলিন্দ, তারপরে কোথায় গেল? ডান নিলয়। ডান নিলয় থেকে দেখো এটা চলে যাচ্ছে ফুসফুসে। দুই সাইডে ফুসফুস রয়েছে, দুই সাইডে ফুসফুসে রক্ত প্রবেশ করছে। এরপরে ফুসফুসে কি করবে? অক্সিজেন ত্যাগ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, অক্সিজেন গ্রহণ করবে, করে এটা কোথায় আসবে? আসলো বাম নিলয়, বাম অলিন্দে, তারপরে বাম নিলয়। বাম নিলয় থেকে প্রেসারের মাধ্যমে সমস্ত শরীরে এটি ছড়িয়ে পড়বে। এইটা হচ্ছে কপাটিকা, একমুখী রাস্তা, যেটির দ্বারা প্রবেশ করতে পারবে কিন্তু বের হতে পারবে না। সিস্টল এবং ডায়াস্টল। সংকোচনকে বলা হচ্ছে সিস্টল এবং যখন প্রসারিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডায়াস্টল। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা ভিডিওটি থেকে বুঝতে পেরেছ। এখন আমরা দেখি হৃৎপিণ্ডের কাজ কি। হৃৎপিণ্ড স্বতঃস্ফূর্তভাবে সংকোচনকে বলা হবে সিস্টল, আমরা ভিডিওতে শুনলাম সিস্টল, এবং স্বতঃস্ফূর্তভাবে প্রসারণকে বলা হবে ডায়াস্টল। উল্লেখ্য, অলিন্দে যখন সিস্টল হয়, নিলয় তখন ডায়াস্টল, অর্থাৎ অলিন্দ যখন সংকুচিত হবে, নিলয় তখন প্রসারিত হবে, নিলয় যখন সংকুচিত হবে, অলিন্দ তখন প্রসারিত হবে। অলিন্দের ডায়াস্টলস, অর্থাৎ অলিন্দ যখন, ডায়াস্টল মানে কি দেখলাম আমরা? প্রসারণ। তাহলে অলিন্দ যখন প্রসারিত হবে, এ সময় কি হবে? এ সময় অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকে, ফলে সারা শরীরের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে
ডান অলিন্দে এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনিয়ারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থী, এটি একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা আগে যে ভিডিওটি দেখলাম সেখানে 4টি প্রকোষ্ঠ দেখেছিলাম, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। তাহলে যখন আমাদের অলিন্দ দুটো একসঙ্গে সংকুচিত হবে, দুটো অলিন্দ সংকোচনের সময় ডান অলিন্দে প্রবেশ করবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং বাম অলিন্দে প্রবেশ করবে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অলিন্দের সিস্টল, অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে এ দুটি সংকুচিত হয়। যখন রক্ত দ্বারা অলিন্দ পূর্ণ হয়ে যাবে তখন এটি সংকুচিত হবে, যার ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ফুসফুসের উপরের অংশটা অর্থাৎ অলিন্দ দুটো যখন একসঙ্গে সংকুচিত হবে তখন কি হবে, নিচে নিলয় দুটো প্রসারিত হবে। নিলয় প্রসারিত হলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করবে এবং অক্সিজেন যুক্ত রক্ত ডান নিলয় থেকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করবে। এরপরে নিলয়ের সিস্টল, নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। এ সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং সেমি পুনার কপাটিকা খোলা থাকে। নিলয়ের সিস্টলের সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদস্পন্দনের প্রথমে যে শব্দের সৃষ্টি হয় তাকে লাভ বলে। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এখানে আমরা যে বুঝতে পারলাম, নিলয়ে যখন সিস্টল ঘটবে, নিলয়ের নিচের অংশ যখন সংকুচিত হবে তখন সেখানে যে রক্ত থাকবে বিশুদ্ধ রক্তটা বাম নিলয় থেকে চলে যাবে, সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে, আর বাম অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে যাবে ফুসফুসে। এভাবে আমরা 4টি ধাপে এগুলোকে পুরোটা ব্যাখ্যা করতে পারি। তোমরা প্রয়োজনে আগের ভিডিওটি আরো একবার দেখে নেবে, দেখলে বিষয়টি তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা হৃৎপিণ্ডের কাজ দেখলাম। এখন আমরা দেখব হৃৎপিণ্ড দিয়ে যে রক্তটি সঞ্চালিত হচ্ছে, এই রক্তটা সঞ্চালনের জন্য কি লাগে, নালী লাগে, যেটাকে আমরা আমাদের ভাষায় রগ বলে থাকি। তো এই রক্তনালী কয়টি? এই রক্তনালীকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করে থাকি। রক্তনালী 3টি, একটি হচ্ছে ধমনী, একটি শিরা, আরেকটি হচ্ছে কৈশিক জালিকা। তাহলে আমরা দেখে নিই এগুলো কোনটি কি। ধমনী, ধমনী কাকে বলে? যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে। ধমনীর প্রাচীর পুরু এবং 3টি স্তরে গঠিত। এদের গহ্বর ছোট। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, ফলে ধমনী দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়। এটি সরাসরি তোমাদের বই থেকে নেওয়া। আচ্ছা, তোমাদের বইয়ে যে চিত্র আছে, চিত্র 3.09, সেখানে তোমরা দেখতে পাবে ধমনীর চিত্র। ধমনী প্রান্তের কৌশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্ম শিরা বা উপশিরা গঠন করে। উপশিরাগুলো পরস্পর মিলিত হয়ে পরে শিরা গঠন করে। কতগুলো শিরা মিলিত হয়ে মহাশিরা গঠন করে। এভাবে শিরা কৌশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখলাম যে ধমনী তাহলে মূলত কি করছে, ধমনীর কাজটা কি? হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত পরিবহন করাটা হচ্ছে ধমনীর কাজ। এটুকু আমরা মনে রাখবো, ধমনী হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত পরিবহন করে। আর শিরা কি করছে? যেসব রক্তনালীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদের শিরা বলে। তবে পালমোনারি শিরা এবং এর ব্যতিক্রম, এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে বলে এটিকে শিরা বলা হয়। তবে এই শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। শিরার প্রাচীর ধমনীর মতো 3টি স্তরে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা এবং গহ্বরটি বড়। তাছাড়া শিরায় কপাটিকা থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে এক মুখে প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি ছোট্ট কথায় বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে যে নালীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় তাকে বলে ধমনী, আর যে নালীর মাধ্যমে দূষিত রক্ত প্রবাহিত হয় তাকে বলে শিরা। দূষিত মানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত প্রথমে ধমনীর মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করছে, হৃৎপিণ্ড থেকে যাবে ফুসফুসে। যদিও আমরা জানি যে শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে,
কিন্তু এখানে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুসফুসে যে যাবে সেটাকে আমরা বলবো, ওই নালীটাকে আবার কিন্তু আমরা বলবো ফুসফুসীয় ধমনী। এরপরে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, অর্থাৎ আমাদের দূষিত রক্তটা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, অক্সিজেন গ্রহণ করবে। আমরা নিঃশ্বাস নেওয়ার সময় কি করছি? বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি। এই অক্সিজেনটা গিয়ে ফুসফুসে অ্যালভিউলাস নামে অনেকগুলো প্যাকেট আছে, অনেকগুলো ছোট ছোট প্যাকেট আকারে আছে, সেখানে গিয়ে কি করবে? এই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় আমাদের রক্তের কাছে অক্সিজেন ছেড়ে দিবে আর রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। করে আমরা যখন নিঃশ্বাসটা ছেড়ে দেব তখন এই কার্বন ডাই অক্সাইডটা আবার পরিবেশের সঙ্গে মিশে যাবে। এভাবে আবার এই অক্সিজেনযুক্ত রক্ত তখন কি হবে? সমস্তটা ঘুরে ওখান থেকে আবার যাবে নিলয়ে, প্রথমে ডান নিলয়, তারপরে বাম নিলয়, আবার বাম নিলয় থেকে এটি সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে, সমস্ত অঙ্গে। যে অঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়বে সেটাকে আমরা তখন বলবো ধমনী। ধমনীর মাধ্যমে এই বিশুদ্ধ রক্তটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। আবার যেখানে ধমনী শেষ, ধমনী যেখানে শেষ সেখানে একটা নালিকা গিয়ে এরকম অনেকগুলো নালিকা তৈরি করেছে, অর্থাৎ একটা থেকে অনেকগুলো নালিকা তৈরি হয়েছে, সেটাকে আমরা বলবো কৈশিক জালিকা। অর্থাৎ সেখানে ধমনীর শেষ, শিরা শুরু, এই হচ্ছে আমাদের তিন রকমের নালিকা, একটা ধমনী, একটা শিরা, আর একটা হচ্ছে কৌশিক জালিকা। প্রিয় শিক্ষার্থী, এই যে হচ্ছে কৌশিক জালিকা, দেখো ধমনী ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে সেগুলোকে কৌশিক জালিকা বলে। কৌশিক জালিকা রক্ত ও কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়া দ্বারা পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেচন পদার্থ ইত্যাদি আদান প্রদান করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটা সহজ চিত্রের মাধ্যমে দেখতে যাই তাহলে আমরা যদি মনে করি এটি ধমনী। এই ধমনী কোথায় থেকে গেল? হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত নিয়ে গেল, আমাদের হাতের আঙ্গুল পর্যন্ত আসবে, মাথার চাঁদি পর্যন্ত যাবে, পায়ের আঙ্গুল পর্যন্ত, পুরো সমস্ত দেহের এমন কোনো অঙ্গ নয় যেখানে যাবে না। তারপরে প্রত্যেকটা অঙ্গে গিয়ে এখানে এই ধমনীটা বিভক্ত হয়ে এরকম একাধিক নালী তৈরি করেছে, এখান থেকে গিয়ে মিলিত হয়ে আবার একটা নালিকা আকারে চলে গেছে। তাহলে এটা হবে ধমনী, এটা হবে শিরা, এটা হবে কৈশিক জালিকা। অর্থাৎ ধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত আসলো, এসে সমস্ত শরীরে সে অক্সিজেন দিয়েছে, কার্বন ডাই অক্সাইড নিয়েছে, নেওয়ার পরে এখানে গিয়ে তার সমস্ত ক্ষমতা শেষ, সে শিরার কাছে কি করবে? এই দূষিত রক্তটা এখন ট্রান্সফার করে দিল, শিরা এখান থেকে নিয়ে সরাসরি যাবে কোথায়? হৃৎপিণ্ডে। গিয়ে এই দূষিত রক্তটা হৃৎপিণ্ডে দেবে, আবার এইভাবে কন্টিনিউয়াসলি এই পদ্ধতিটি চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমরা হৃৎপিণ্ড সম্পর্কে জানলাম এবং হৃৎপিণ্ড থেকে যে রক্ত সঞ্চালনের জন্য তিন রকমের নালিকা আছে সেই সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে হৃৎপিণ্ডের একটা চিহ্নিত চিত্র আছে, তোমরা আরো একবার মনে করে দেখো। এই অংশটির নাম কি? বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। তাহলে হৃৎপিণ্ড থেকে দেখো, হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত যাচ্ছে, সেখান থেকে যাবে শিরাতে, শিরা থেকে আবারও হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ড। এখানে একটা ফ্লোশিট দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরে রেটে যাই। আমরা হৃদযন্ত্রকে, আমাদের যে হৃৎপিণ্ড, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গে যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাদের বেঁচে থাকার সম্ভাবনা কমে যায় এবং বেঁচে থাকলেও অনেক কষ্ট করে বেঁচে থাকতে হয়, বিভিন্ন অসুখ লেগে থাকে। আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখার জন্য কতগুলো উপায় রয়েছে। আমাদের পুষ্টিকর খাদ্য খেতে হবে, যেমন দেহের উচ্চতা এবং বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা আবশ্যক। দেহের ওজন বেশি হলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। প্রাণীজ উদ্ভিজ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত। শর্করা, মিষ্টি, স্নেহজাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। শাকসবজি, আঁশযুক্ত খাবার বেশি করে খেতে হবে। উদ্ভিজ্জ তেল গ্রহণ করা উচিত। সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। মাছভোজীদের হৃদরোগ প্রকোপও
জন্য তুলনামূলকভাবে কম থাকে। যারা মাছ বেশি খায় তাদের হৃদরোগ কম হয়। তাছাড়া সুষম খাদ্য, খনিজ লবণ এসব আমাদের খেতে হবে। এভাবে আমরা হৃদযন্ত্রকে ভালো রাখতে পারি। হৃদযন্ত্রের অনেকগুলো অসুখ রয়েছে। আমাদের উচ্চ রক্তচাপ হয়, এটা হৃদযন্ত্রের একটি সমস্যা। আমরা অনেকটা ডায়াবেটিস বা যেসব বলি, এই সব কিছুর জন্য হৃদযন্ত্রের সমস্যা হয়। তাছাড়া হৃদযন্ত্রকে আমাদের অনেক সময় তোমরা শুনেছো যে পেস মেকার লাগানো হয়। পেস মেকারটা হচ্ছে হৃদযন্ত্রের যে ভাল্বটা, আমরা যে কপাটিকা বললাম, এই কপাটিকা যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে নির্দিষ্ট সময়ে সিগন্যাল না দেওয়ার কারণে ব্লাডটা ঠিকভাবে সার্কুলেশন হয় না। তো তখন সেখানে একটা কৃত্রিমভাবে ব্যাটারি সেট করে দেওয়া হয়, যে ব্যাটারির সাহায্যে ওই কপাটিকাটা খুলে এবং বন্ধ হয়। এই ব্যাটারিটা শরীরের একটা অংশে যুক্ত থাকে এবং তার সেখান থেকে সিগন্যালটা গিয়ে ওই কপারটিকে যুক্ত করা হয়। এভাবে আমরা অনেক দিন বেঁচে থাকতে পারি। তবে সেই ক্ষেত্রে বজ্রপাত বা অনেক ক্ষেত্রে একটা ঝুঁকি থেকে যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চাই না আমরা পেসমেকার নিয়ে বেঁচে থাকতে, আমরা সুস্থভাবে জীবনযাপন করতে চাই। আমরা চাই আমাদের হৃৎপিণ্ড ভালো থাক, সেই সঙ্গে আমরা সুস্থ থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য কিছু কাজ রয়েছে। তোমরা হৃৎপিণ্ড সম্পর্কে 5টি বাক্য লিখবে, হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করবে। ধমনী এবং শিরার মধ্যে 3টি করে পার্থক্য লিখবে। তোমরা বই থেকে সহায়তা নেবে। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বাসায় লেখার চেষ্টা করবে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজটি লিখে নাও। হৃৎপিণ্ডের কাজ বর্ণনা করো। তোমরা হৃৎপিণ্ডের চিত্র সহকারে সুন্দর করে হৃৎপিণ্ডের কাজ বর্ণনা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একই কথা, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন থাকব এবং নিয়মিত হাত পরিষ্কার করব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলব।